তো দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় কিন্তু চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের মানসিক বিকাশে মায়ের ভূমিকা। আমরা তো সবাই জানি যে সন্তানের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, বুদ্ধির বিকাশের ক্ষেত্রে পরিবারের প্রতিটা সদস্যের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু মায়ের যে অবদান সেটি আসলে কারোর সঙ্গেই তুলনা করা যায় না। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই আলোচ্য বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফাহমিদা ফেরদৌস 1978 সালের নভেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং স্টুডিওর সবাইকে। সন্তান বড় হবার ক্ষেত্রে তার বুদ্ধির বিকাশ, মানসিক বিকাশ সব কিছুর ক্ষেত্রে পরিবারের সব সদস্যের ভূমিকার পাশাপাশি মায়ের যে অবদান সেটি তো আসলে কারোর সঙ্গে তুলনা করা যায় না। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে আসলে এই যে মায়ের এত গুরুত্ব সেটি আসলে কেন? আসলে একজন নারী সন্তান জন্মদানের মাধ্যমেই হয়ে ওঠেন মমতাময়ী মা। আর এখানে একজন নারীর বিশেষ সার্থকতা এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। কারণ একজন নারী যখন হন, তার জীবনের একটা স্বপ্নই থাকে, আমি হব সার্থক এবং মমতাময়ী মা। এবং এই প্রক্রিয়াটা, সন্তান জন্মদানের যে প্রক্রিয়া আমরা বলে থাকি, এটা একটি বিজ্ঞানসম্মতভাবে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে যায়। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা শারীরিক প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল অথবা মানসিক প্রক্রিয়া। এবং এই দুই প্রক্রিয়ার মাধ্যমে একজন মা জীবনের ঝুঁকি নিয়ে, গবেষণায় দেখা গেছে যে প্রতি লাখে 85 জন মা মৃত্যুবরণ করে। জীবনের এত বড় ঝুঁকি নিয়েও একজন মা মমতাময়ী নারী, মমতাময়ী মা হতে চান। এই যে প্রক্রিয়ার মধ্যে যান, এই প্রক্রিয়াটা আসলে আমরা খুব সহজে দেখি যে খুব স্বাভাবিক প্রক্রিয়া না, আসলে অনেক জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে একজন নারী মা হয়ে ওঠেন। এখন এই প্রক্রিয়ার একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা শারীরিক প্রক্রিয়ার মধ্যে কিছু শারীরিক পরিবর্তন হয় মায়ের, যার জন্য কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনের মধ্যে আছে হলো সবসময় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রেগন্যান্সি বা গর্ভকালীন সময়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ এই সময়ে এই হরমোনগুলো এর মধ্যে আরও কিছু যোগ হয়, যেমন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন আমরা জানি, যা পরবর্তীতে প্লাসেন্টা বা গর্ভফুল তৈরি করে। এই গর্ভফুলের সাথে মায়ের সাথে সন্তানের একটা মানে অবিচ্ছেদ্য কানেকশান বা সংযুক্তি, একটা আবেগময় সম্পর্ক এই গর্ভকালীন সময় থেকেই তৈরি হয়। এই ফুল কিন্তু, এই গর্ভফুলটাই সার্বক্ষণিক গর্ভকালীন সময়ে শিশুকে কি দিয়ে থাকে? পুষ্টি দিয়ে থাকে। আর এই গর্ভফুল থেকে তৈরি হচ্ছে হলো প্লাসেন্টাল ল্যাক্টোজেনাল হরমোন, যে হরমোনটা কি তৈরি করে? মায়ের সাথে শিশুর বন্ধনকে আরও নিবিড় করার জন্য এই সময়ে স্তনের যে দুগ্ধ উৎপাদনকারী কোষ থাকে, সেখানে দুগ্ধ উৎপাদন করতে সাহায্য করে। তো দুগ্ধ উৎপাদন হলে শিশুর সাথে আরও একটি বন্ডিং তৈরি হয় মায়ের, যেটা হলো একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। সাথে আমরা যেহেতু মানসিক রোগ বিশেষজ্ঞ, আমরা বলে থাকি এই সময়ে সেরোটোনিন, ডোপামিন এবং অক্সিটোসিনের ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ। সেরোটোনিন, ডোপামিন কোথায় তৈরি হচ্ছে? সেরোটোনিন, ডোপামিন তৈরি হচ্ছে নিউরন বা মস্তিষ্কের কোষে। এই কোষ একটা কোষের সাথে আরেকটা কোষের সাথে নিবিড় একটা বার্তা প্রবাহ করে, ভালো লাগা, ভালোবাসার একটা বার্তা। এই বার্তাটা তখন কি করে? এই নিউরনগুলো শরীরের যে কোষ আছে তার সাথে সংযুক্তি স্থাপন করে। সংযুক্তি স্থাপন করে শরীর এবং মনের মেজাজ, আবেগ, নিয়ন্ত্রণ প্রত্যেকটা জিনিসকে প্রত্যেক সময়ে, প্রত্যেক মাসে পরিবর্তনের সাথে সাথে মায়ের সাথে গভীর একটা সম্পর্ক তৈরি হয়। এবং এই সম্পর্কর কারণেই
দেখা গেছে যে সবাই কিন্তু একটা সন্তান হোক স্পেশাল চাইল্ড আমরা বলি, সবাই কিন্তু সন্তান রেখে চলে যেতে পারে, কিন্তু মা পারে না, কারণ এই প্রক্রিয়াটা শুরু হয় গর্ভকালীন সময়ে। আর দেখা গেছে যে দেখেন নারীকে অথবা মাকে ধর্মীয়ভাবে যদি আমরা বলি তাহলে দেওয়া হয়েছে সর্বোচ্চ আসনে। যেমন মাকে বলা হয় যে জান্নাত জননীর পদতলে, আল কোরআন। মায়ের ভূমিকাটা কিন্তু জন্মের পরপর না, যখন মা মৃত্যু ঝুঁকি নিয়ে একটা সন্তানকে গর্ভে ধারণ করেন তখন থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। যখন প্লাসেন্টা বা গর্ভফুলের সাথে অ্যাটাচ হয় তখন আবার আমরা চলে যাই অক্সিটোসিন হরমোন। যখন শিশুর সাথে মায়ের ওই যে আমি বললাম সেরোটোনিন ডোপামিন নিয়ে একটা কানেকশন তৈরি হয়, মায়ের ভালো লাগা ভালোবাসার আমরা বলি পরিবার পরিজনদের সবসময় মাকে শারীরিক ও মানসিকভাবে যত্ন নেওয়ার জন্য। মা যদি সুস্থ থাকেন তাহলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে সেরোটোনিন ডোপামিনের সিক্রেশন হবে, সেটাই প্লাসেন্টা বা গর্ভফুলের মাধ্যমে শিশুর মধ্যে যাবে, তখন শিশুর শারীরিক ও মানসিক বিকাশটা সুন্দর হবে। বৃদ্ধিতে কিন্তু আমরা সবসময় গুরুত্ব দিই শারীরিক বৃদ্ধির প্রতি, কিন্তু কখনো আমরা যে একটা শিশুর মানসিক বৃদ্ধিটা তৈরি হচ্ছে গর্ভ অবস্থা থেকে শুরু হচ্ছে এবং জন্মের পর থেকে এটা কার সাথে প্রথম অন্তরঙ্গতা তৈরি হয়, এটা মায়ের সাথে তৈরি হয়। এবং মায়ের সাথে এই অন্তরঙ্গতা তৈরি হয় প্রথম হলো 5টা স্টেজে বা 5টা স্তরে। প্রথমে আমরা বলি গ্রোথটা হচ্ছে যেটা ইংলিশে বলে ম্যাটেরিয়ালিস্টিক পজিশন ইন অলওয়েজ, মানে সর্বজনীন সার্বিক পর্যায়ে তার বৃদ্ধি হতে হবে শারীরিক ও মানসিক। যখন গর্ভে থাকে 5 মাস 2 মাস 4 মাস, আমরা এই যে মাসগুলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আমরা শুধু তার শারীরিক বৃদ্ধিটা দেখি, মানসিক বৃদ্ধিটার জন্য আমরা বললাম যে মাকে ভালো রাখা, মায়ের সাথে সুসম্পর্ক স্থাপন করবা, পরিবার পরিজনদের বিশেষ করে বাবার, এই সন্তানের বাবার এবং সেই মেয়ের বা সে নারীর স্বামীর ভূমিকা সবচেয়ে বেশি। সন্তানের বুদ্ধি বিকাশ মানসিক বিকাশের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ মায়ের ভূমিকা, কিন্তু সেই মাকে তো নিশ্চয়ই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, এবং মাকে সুস্থ রাখার জন্য তার স্বামীর কিভাবে কি করলে একজন মা সুস্থ থাকতে পারে? এই ক্ষেত্রে পরিবারের বিশেষ করে স্বামীর ভূমিকা তো অনস্বীকার্য, এটা তো বুঝার বিষয়, এটা কাউন্সিলিং এর বিষয়। সেই ক্ষেত্রে মাকে তো প্রথমে শারীরিকভাবে পুষ্টি, তার প্রতি মাসে ফলো আপটাকে নিশ্চিত করা, তার শারীরিক স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে তার মানসিক যে বিনোদনের ব্যবস্থাগুলো করে দেওয়া, তাকে অতিরিক্ত মানসিক চাপগুলো না দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া। এই জিনিসগুলোকে দুইভাবেই মানে শারীরিক এবং মানসিক এই দুই ক্ষেত্রেই পরিবার পরিজনদেরকে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আসলে এটা কি হয়ে ওঠে, কয়জন মেয়ের হয়ে ওঠে? এটা শুধু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না, এশিয়া মহাদেশেই দেখা গেছে যে মেয়েদের আসলে এই মানসিক স্বাস্থ্যটাকে ওভাবে গুরুত্বে আনা হয় না। যখন শিশু গর্ভধারণ করলেন তখন তো আমরা বললাম মায়ের মানসিক স্বাস্থ্য মানে শিশুর মানসিক স্বাস্থ্য, কারণ মা থেকে সেরোটোনিন ডোপামিন সিক্রেশন হবে, তার মাধ্যমে গর্ভফুলের মাধ্যমে এটা শিশুর মধ্যে যাবে। মা ভালো থাকা মানে শিশু ভালো থাকা, এবং যদি মা পুষ্টিটা ঠিকমতো মেনটেন করে তাহলে মা যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে সেই পুষ্টিটাই তো গর্ভফুলের মাধ্যমে শিশুর মধ্যে আছে। যখন শিশু পৃথিবীতে আসার পরে মায়ের সাথে ইন্টারেকশনটা হয় বেশি এবং অক্সিটোসিন যে হরমোনটা আছে রিলিজ হয়, সেই রিলিজের মাধ্যমে মায়ের সাথে শিশুর গভীর মমতা বা মায়া তৈরি হয়। এর জন্য দায়ী হলো অক্সিটোসিন হরমোন। এই অক্সিটোসিন হরমোনটা কি করছে, এক হলো গর্ভকে প্রসব দানে হেল্প করে, আরেকটা হলো শিশুর সাথে মায়ের যে ব্রেস্ট ফিডিং, সেই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে অক্সিটোসিন রিলিজ হয় এবং মায়ের সাথে মমতা তৈরি হয়। এই যে বন্ধন, এটা তো শারীরিক এবং মানসিক বন্ধন হতে হবে। আর যদি এই বন্ধনটা দৃঢ় না হয় তাহলে তো সন্তান এবং মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। আর যখন দূরত্ব তৈরি হয়ে যাবে তখন তো একটা শিশুর শারীরিক ও মানসিক বিকাশটা অত ভালোভাবে হবে না। আর যখন ভালো না হয় তখন তো আমরা ভবিষ্যতে একজন দায়িত্বশীল সুনাগরিক তো আশা করতে পারি না। ম্যাম, এই সন্তান জন্ম দান করার পর শিশুদের বিকাশ সেটি আসলে কত বছর বয়স থেকে শুরু হয়? জন্মদানের পরে আরও দায়িত্বটা বেড়ে গেল, তখন শিশুদের আমরা বলি এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। কিভাবে প্রক্রিয়ার মাধ্যমে যখন পৃথিবীতে শিশু আসে আমরা বলি এই প্রক্রিয়াটার মাধ্যমে একটা শিশু ইথিক্স,
ইথিক্স মানে নীতি নৈতিকতা আদব কায়দা শিখে। কিভাবে শিখে? প্রথমে একটা শিশুকে যখন বড় হতে থাকে বয়স অনুপাতে, আপনি বলেছেন ধাপে ধাপে, তাকে প্রথমে আমরা শিখাবো হলো ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। আবেগীয় বুদ্ধিমত্তা কি? নিজের আবেগ, খারাপ আবেগগুলোকে, যেমন অনেক শিশুরা দেখবেন অন্যকে চিমটি মারে, খোঁচা দেয়, থুতু দেয়, বাজে কথা বলে, শিখে তো আমাদের কাছ থেকেই। লার্নিংটা হলো একটা প্রসেস, এই প্রসেসটা বা প্রক্রিয়াটা শুরু হয়ই হলো মায়ের কাছ থেকে। এখন আপনি বলতে পারেন তাহলে কি পরিবারের অন্য সদস্যদের কোনো ভূমিকা নাই? অবশ্যই পরিবারের অন্য সদস্যদের, কিন্তু মায়ের সাথেই কিন্তু তার গর্ভে থাকাকালীন অবস্থায় এই সম্পর্কটা তৈরি হওয়াতে মায়ের কমেন্ট বা কথাগুলোকে শিশু বেশি, গবেষণায় দেখা গেছে, বেশি নিয়ে থাকে, রিসিভ করে থাকে, গ্রহণ করে থাকে। এই জন্য মায়ের ভূমিকাটা অনস্বীকার্য। কিভাবে শিখাবেন? আবেগীয় বুদ্ধিমত্তা। 5টা জিনিস একটা শিশু শিখে থাকে। আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে আমার খারাপ আবেগকে নিয়ন্ত্রণ করা এবং অন্যের আবেগকে সম্মান করা, মূল্যায়ন করা। এতে একটা শিশুর মধ্যে এমপ্যাথি বা সমবেদনা, সমব্যথী হতে শিখবে। এবং শিখাবে কে? মা। আরেকটা হলো ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মানে সে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, এটা কি বয়স অনুপাতে হবে। বয়স অনুপাতে কিভাবে হবে? ধরেন এক জায়গায় সে খেতে গেল, তাহলে তাকে সিদ্ধান্ত যে তুমি কি খেতে চাও, হ্যাঁ, তারপরে তুমি কোন জামাটা কিনতে চাও, কোন রংটা, তাকে সিদ্ধান্ত গ্রহণের একটা স্পেস করে দিতে হবে। হ্যাঁ, স্পেস করে দিলে বা জায়গা করে দিলে শিশু মনোবল সেই সময় দৃঢ় হবে। সেই সময় আমরা তাকে শিখাবো কোনটা রাইট, কোনটা রং, কোনটা নেতিবাচক। তাকে যদি সিদ্ধান্ত গ্রহণে তার কোনো ভুল থাকে আমরা তখনই শিখিয়ে দেব। আরেকটা হলো প্রবলেম সলভিং। তাকে কিছু কিছু প্রবলেম সলভিং মানে কোনো সমস্যা সমাধানে। জীবনের যে কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা চলে আসতে পারে। তার সমস্যা যে স্কুলের মিস বলেছে আজকে সায়েন্স ফেয়ার হবে, আমাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এটা একটা প্রবলেম। আচ্ছা, তুমি কি প্রেজেন্টেশন দিতে চাও? তাকেই তার মাধ্যমে তার কাছ থেকেই নতুন চিন্তাকে গ্রহণ করা। তাহলে কি হবে? শিশুর মধ্যে যেটা বিমূর্ত চিন্তা সেটা প্রকাশ হবে। ম্যাম, এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন, কেন খাবেন সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে। আমরা যাকে টিনেজ বলি। 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই। তার মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো, পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা, এই টিনেজ বাচ্চারা দুধ, ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক, সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয়, এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়। এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম,
অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কি করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সব থেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ডা। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কি খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। ম্যাম, আমরা দেখেছি অনেক শিশুরা যৌথ পরিবারে বড় হচ্ছে, সেক্ষেত্রে আসলে মায়ের একা সিদ্ধান্ত বা মায়ের একা শেখানোর ক্ষেত্রে কিন্তু ভূমিকাটা দেখা যায় অতটা ফলপ্রসূ হয় না, কেননা পরিবারে অন্যান্য অনেক ধরনের সদস্য রয়েছে। এক্ষেত্রে আসলে আপনার কাছে কি পরামর্শ আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? সন্তানের মঙ্গল কামনায় বাবা মাকে সবসময় একযোগে কাজ করতে হবে। পরিবারের অন্য সদস্যরা যতই থাকুক না কেন, যতই যে যাই বলুক না কেন, যদি মুরব্বীরা কোনো ডিসিশন দিয়ে থাকে পরিবারে, যদি সেটা গ্রহণযোগ্য হয়, অবশ্যই সেটা গ্রহণ করতে হবে, তাই না? আর আমরা তো বলি একক ফ্যামিলি থেকে যেটা যৌথ ফ্যামিলি, সেখানে শিশুদের যদি ইনভায়রনমেন্টটা বা পরিবেশটা ইতিবাচক হয়, সেটা তো আরো ভালো হবে, আরো ভালো হয়। এই জন্য অবশ্যই মুরব্বী যারা আছেন তারা ডিসিশন দিবেন, কিন্তু বাবা মা দুজন মিলে সেই ডিসিশনটাকে সন্তানের সাথে মানে প্রয়োগ করার চিন্তা করবেন, বা তার সাথে আলাপ আলোচনা বা আদান প্রদানের মাধ্যমে তাকে শিখাবেন। কিন্তু বাবা একটা বলবেন, মা একটা বলবেন, যদি কোনো কারণে এই যে শিশুর বিকাশ প্রক্রিয়াটা ব্যাহত হয়, তাহলে কিন্তু বৈকল্য তৈরি হবে, ডিজিজ অর ডিসঅর্ডার তৈরি হবে। আমরা যাকে বলে থাকি ব্যক্তিত্ব বিকাশে বৈকল্য বা পার্সোনালিটি ডিসঅর্ডার্স। অতএব এই যে বাবা মার যতই অমিল থাকুক, পরিবারের যত অমিল থাকুক, কিভাবে মিল হয়ে জিনিসটাকে সামনে নিয়ে যায়, আমরা একটা দায়িত্বশীল সন্তান পাবো, সুনাগরিক পাবো, যা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য ভালো হবে, সেদিকেই তো আমাদের গুরুত্ব দেওয়া উচিত পরিবারের সবাইকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত চমৎকার করে যে মায়ের ভূমিকার কথা বললেন শিশুদের বিকাশের ক্ষেত্রে, সেই সাথে কিন্তু আপনি খুব চমৎকারভাবে বললেন যে পরিবারের যে সদস্য রয়েছে, বিশেষ করে বাবার ভূমিকা, সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টুডিওর সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কিশোরীকাল হচ্ছে একটা পিরিয়ড যেখানে হচ্ছে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানে একটা সময়, এবং এই সময়টা হচ্ছে 10 বছর থেকে 19 বছর পর্যন্ত। এই কিশোরীকালে শুধু মেয়েদের না, ছেলেদেরও কিন্তু শারীরিক, মানসিক এই পরিবর্তনগুলো দেখা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।